চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র, কর্কট লগ্ন ও মেষ রাশির উপস্থিতিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর সপ্তম অবতার রাম। অধর্ম ও অসত্যকে পরাজিত করতেই ভগবান বিষ্ণু পৃথিবীতে এসেছিলেন। রঘুবংশে বিষ্ণুর জন্মের পিছনে একাধিক পৌরাণিক কাহিনী বর্তমান থাকলেও আজকের এই পর্বে আমরা বাল্মীকি রামায়ণ অনুসারে রামের জন্মের কাহিনী, রাম নবমীর দিন, ক্ষণ ও সময় এবং তাৎপর্য জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অযোধ্যার চক্রবর্তী সম্রাট সূর্যবংশীয় রাজা ছিলেন দশরথ। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য অনুসারে রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না। উত্তরাধিকারী পাওয়ার আশায় নিঃসন্তান রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল পুত্রকামেষ্টি যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের শেষে অগ্নিদেব স্বয়ং যজ্ঞের আগুনের থেকে বেরিয়ে আসেন এবং তাঁর আশীর্বাদ হিসেবে এক বাটি পায়েস উপহার দিয়ে বলেন, 3 রানী এই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্ম লাভ করবে। এদিকে সেই সময় ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছেন লঙ্কা নরেশ রাবণ। ব্রহ্মার আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তিনি এমন এক বর লাভ করেন যাতে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে পারবে না। সুতরাং কোনো সাধারণ মানুষের পক্ষে তার মতো মহাবীর পুরুষকে হত্যা করা সম্ভবই নয়। এই ভেবে তার অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন দশানন রাবণ। রাবণ বধের উপায় খুঁজতে দেবতারা ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন। নারায়ণ যাতে দশরথের 3 রানীর কোনো একজনের গর্ভে জন্মগ্রহণ করেন তার জন্য তাকে অনুরোধ জানান দেবতারা। একমাত্র মানুষের অবতারে বিষ্ণু জন্ম নিলে তবেই রাবণকে পরাভূত করা সম্ভব। এরপরই কৌশল্যার গর্ভে নারায়ণ জন্ম নেন রামরূপে। রামায়ণ অনুসারে রাম নবমীর দিনেই রানী কৌশল্যার কোল আলো করে জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রাম নবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয়। শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম, তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত। চলতি বছরে রাম নবমীর দিন, তারিখ ও পুজোর নিয়ম সম্পর্কে জেনে নিন এখানে। এবছর 17ই এপ্রিল রাম নবমী পালিত হবে। 16ই এপ্রিল দুপুর 1:23 নবমী তিথির সূচনা হবে। 17ই এপ্রিল দুপুর 3:14 নবমী তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 17ই এপ্রিল রাম নবমী পালিত হবে। 17ই এপ্রিল বেলা 11:03 থেকে দুপুর 1:38 মধ্যে রাম নবমীর পুজো করা শুভ। চৈত্র মাসের শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আমপাতার তোরণ টাঙান। রঙ্গোলি বানাতে পারেন। এই তিথিতে ধ্বজা লাগানো শুভ। এরপর স্নান করে ব্রতর সংকল্প গ্রহণ করুন। এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা শুভ ফলদায়ী। এরপর সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করুন। ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম ও সীতার প্রতিমা বা ছবি স্থাপন করুন। এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন। পঞ্চপ্রচার নিয়মে রাম, লক্ষ্মণ, সীতা ও বজরংবলীর পুজো করুন। এ সময়ে রাম চালিসা বা রামস্তোত্র পাঠ করতে ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি ও ধন লাভের প্রার্থনা করুন। নিষ্ঠা ভরে এই দিন ভগবান রামের উপাসনা করলে বহু মনস্কামনা পূর্ণ হয় বলেই মনে করা হয়। উদ্ধার মেলে সংকট থেকে, এমনটাই বিশ্বাস করা হয়। মেলে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য। পুরাণ অনুযায়ী রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীপুরাণে রাজা সুরথের উল্লেখ রয়েছে। এই বাসন্তী পুজোর নবমী তিথিতে জন্ম হয় রামচন্দ্রের। রামের জন্মস্থান অযোধ্যায় ধুমধাম করে পালিত হয় রামনবমী। বাল্মীকি রচিত রামায়ণ অনুযায়ী রাম ও লক্ষ্মণ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে মিথিলা গিয়েছিলেন।
বিশ্বামিত্র রাজা জনককে রামকে শিব ধনুক দেখাতে বলেন। সে সময় রাম শিব ধনুক তুলে নেন ও তার প্রত্যঞ্চা বাঁধতে গিয়ে সেই ধনুক ভেঙে যায়। রাজা জনক প্রতিজ্ঞা করেছিলেন, এই শিব ধনুক যিনি তুলতে পারবেন তার সঙ্গেই নিজ কন্যা সীতার বিবাহ দিবেন। এই কারণে রামের সঙ্গে সীতার বিবাহ হয়। বিয়ের সময় রামের বয়স ছিল 13 বছর ও সীতার বয়স ছিল 6 বছর। বিয়ের 12 বছর পর বনবাস যাওয়ার সময় রামের বয়স ছিল 25 ও সীতা ছিলেন 88। এই বছর রামনবমী উৎসব উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাম নবমীর দিন 50 কুইন্টাল দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো হবে রাম মন্দির। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবান রামলালার তিলক অনুষ্ঠান। এই দিন সূর্যের রশ্মি ভগবান রামের মুখের উপর জ্বলজ্বল করবে। বহু বিজ্ঞানী একটি বৈজ্ঞানিক উপায়ে সূর্যের আলোকে প্রতিফলিত করে এটি উপস্থাপন করবেন। এই তিলক হবে 74 মিলিমিটার। শুধু রাম মন্দির নয়, কনক ভবন ও হনুমানগরীও সাজানো হবে। আশা করা হচ্ছে যে রাম নবমীর দিন লক্ষাধিক ভক্ত অযোধ্যায় পৌঁছবেন এবং যারা রাম মন্দিরে যেতে পারবেন না তারা ঘরে বসে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন এবং রামের দর্শনও করতে পারবেন।